কিছুক্ষণ আগে তো পুরো বাড়ি চক্কর মেরে এলাম, কোথাও তো কাউকে দেখতে পেলাম না। তাহলে কান্নার এই আওয়াজটা আসছে কোথা থেকে? এটা কি করে সম্ভব যে বাচ্চা মেয়েটা কিছুক্ষণ আগেও ছবির ওই বারান্দায় দাঁড়িয়েছিল, বাচ্চাটা তো আর সেখানে নেই? সে বাচ্চা মেয়েটা, পুতুলটা, দুটো তো পেন্টিং এ নেই। শোনা যায় 1850-এ তৈরি এই পেন্টিংটা কেউই 15 দিনের বেশি নিজের কাছে রাখতে পারেননি। এই পেন্টিং এ একটা বাচ্চা মেয়ে তার হাতে একটা পুতুল নিয়ে ঘরের বারান্দা দিয়ে উঁকি মারছে নিচে। সেখানে একটা বাজার বসেছে, সেই বাজারে ভিড় করে আছে বহু মানুষ। মৃত্যুঞ্জয় সরকার কলকাতার এক নামী এবং ব্যতিক্রমী বিজনেসম্যান। মিথ্যে কথা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া একেবারেই পছন্দ করেন না। অত্যন্ত সাহসী এবং নির্ভীক চিত্তের মানুষ মৃত্যুঞ্জয় সরকার। শিল্প এবং সঙ্গীতের প্রতি ওনার বিরাট শখ। নতুন নতুন পেন্টিং, অ্যান্টিক কালেকশন, কনসার্ট, আরো অনেক জিনিসের শখ ছিল তার। বিজনেসের কাজে যেখানেই যেতেন স্মৃতিস্বরূপ কিছু না কিছু সেখান থেকে কিনে আনতেনি। কলকাতায় একটা বিশাল বহুতল অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি মুম্বাইয়ের জুহু বিচের কাছে তার বাংলোতেই কাটাতেন। সেখানেই তার ব্যবসার হেড অফিস। এরকমই একদিন সন্ধ্যায় মৃত্যুঞ্জয় সরকার যখন পাটনা থেকে তার বিজনেস ট্যুর সেরে জুহু বিচের ওই বাংলোতে পৌঁছলেন, তার সঙ্গে ছিল অকশনে কেনা একটা 5 লক্ষ টাকা দামের পেন্টিং। বাংলোর কেয়ারটেকার গিরিশকে বলে মৃত্যুঞ্জয় পেন্টিংটা তার মাস্টার বেডরুমের দেওয়ালে লাগালেন। সারা দিনের ট্রেন জার্নির পর রাতে হালকা কিছু খেয়েই শুতে চলে গেলেন ঘরে। মাঝরাতে ঘুম ভেঙে গেল মৃত্যুঞ্জয়ের। প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। উঠে গিয়ে সামনের টেবিলে রাখা জলের জগটা থেকে 2 ঢোক জল পান করতেই মৃত্যুঞ্জয় খেয়াল করলেন ঘরের মধ্যে যেন আগের সেই নীরবতা আর নেই, বরং একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল তালে তালে ঘরের মধ্যে। মৃত্যুঞ্জয় দেখলেন ঘরের দরজার ঠিক পাশে একটা পুতুল পড়ে আছে। পুতুলটাকে আগে কোথায় যেন দেখেছেন মৃত্যুঞ্জয়, কিন্তু কোথায় সেটা মনে করতে পারলেন না। কার পুতুল এটা? এখানে এলো বা কি করে? তখনও এক টানা পুতুলটা কথা বলেই যাচ্ছে। মৃত্যুঞ্জয় এগিয়ে গিয়ে পুতুলটা তুলে নিলেন। পেছনে থাকা বোতামটা খুঁজে বের করে সেটা বন্ধ করে দিতেই কথা বন্ধ হয়ে গেল। এরপর মৃত্যুঞ্জয় পুতুলটা হাতে নিয়ে ঘুরলেন পুরো বাড়িময়। ভাবলেন বলে কেয়ারটেকার গিরিশের দেশ থেকে আসা কোনো বাচ্চা কাচ্চার হবে, কিন্তু ঘরের মধ্যে বাড়ির পাশে ওপাশে কোথাও কাউকে দেখতে না পেয়ে একতলায় গিয়ে গিরিশের ঘরের দরজায় ধাক্কা দিলেন মৃত্যুঞ্জয়। গিরিশ, হ্যাঁ গিরিশ, গিরিশ। কয়েকবার ধাক্কা দেওয়ার পর গিরিশ দরজা খুলল। বাবু, आप এত রাতে মার ঘরে কিছু হুয়া হ্যাঁ ক্যা বাবু? না গিরিশ, সেরকম কিছু নয়। তোমার কি দেশ থেকে কোনো বাচ্চা কাচ্চা এসেছে? তার পুতুলটা আমার ঘরের দরজার কাছে পড়েছিল, তো সেইটা তোমায় দিতে এলাম। বাচ্চা? বাচ্চা কাহা সে আয়েগা বাবু? আমি তো গত 5 মাসে দেশে গেলামই না। আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে বাবু। তুমি দেশে যাওনি? হ্যাঁ তাই তো। তাহলে পুতুলটা কার? আমার ঘরের মধ্যে বা এরও কি করে? नहीं मालूम बाबू। आज সকালে তো আপনার ঘর সাফ করতে গিয়ে আমি ওখানে কোনো গুড়িয়া উড়িয়া দেখলুম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, কাল আবার সকালে তো উঠতে হবে তোমাকে। জি বাবু। গিরিশ দরজা দিয়ে দিল। মৃত্যুঞ্জয় ভাবলেন গোটা বাড়িতে তিনি এবং কেয়ারটেকার গিরিশ ছাড়া কেউ নেই। এমনকি গিরিশ যা বলল তাতে নিশ্চিত কোনো বাচ্চার থাকার সম্ভাবনাই নেই। তাহলে পুতুলটা তার ঘরে এলো কোথা থেকে? ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় আবার তার ঘরে ফিরে এলেন। ঘরে ঢুকতেই তার নজর গেল দেওয়ালে টাঙানো পেন্টিংটার উপর। সঙ্গে সঙ্গে মনে পড়ল, আরে ওখানেই তো দেখেছিলাম পুতুলটাকে। আশ্চর্য, পেন্টিং এর বাচ্চাটার হাতে যে পুতুলটা ছিল সেটা তো ওখানে আর নেই। মৃত্যুঞ্জয় নিজের কল্পনায় নিজেই হেসে উঠলেন।
আবার হয় নাকি ছবির পুতুল জ্যান্ত হয়ে উঠবে? ঘুমের ঘরে কি দেখছি। শুতে চলে গেলেন মৃত্যুঞ্জয়। কিছুক্ষণ পর সবে মৃত্যুঞ্জয়ের চোখটা লেগেছে কি লাগেনি, সেই হালকা ঘুমের মধ্যেই স্পষ্ট একটা আওয়াজ শুনতে পেলেন তিনি। ঘুমের ঘরে হয়তো আবারও ভুল শুনছেন এমনটা ভেবে মৃত্যুঞ্জয় পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো মৃত্যুঞ্জয়ের কানে। একটা করুণ মায়ায় ভরা কান্না, এবার আরো স্পষ্ট। এক ঝটকায় মৃত্যুঞ্জয়ের ঘুম ভেঙে গেল। ভাবলেন, কিছুক্ষণ আগে তো পুরো বাড়ি চক্ষু মেরে এলাম, কোথাও তো কাউকে দেখতে পেলাম না, তাহলে কান্নার এই আওয়াজটা আসছে কোথা থেকে? মৃত্যুঞ্জয় উঠে বসলেন বিছানায়। চোখ ডলতে ডলতে আবারও নিজের ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে। কেউ নেই, কিন্তু সেই বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ এক টানা আসছিল মৃত্যুঞ্জয়ের কানে। মৃত্যুঞ্জয় বাইরে আলো জ্বালানো সত্ত্বেও বাচ্চার মেয়েটার কান্না লাগাতার তার কানে আসতেই রইল, কিন্তু আশ্চর্য কেউ নেই সেখানে। কি মনে হলো মৃত্যুঞ্জয়ের, আবার ফিরে এলেন ঘরে। তাকালেন পেন্টিংটার দিকে। এটা কি করে সম্ভব যে বাচ্চা মেয়েটা কিছুক্ষণ আগেও ছবির ওই বারান্দায় দাঁড়িয়েছিল, বাচ্চাটা তো সেখানে নেই? মৃত্যুঞ্জয়ের বুকটা কেঁপে উঠল। এ কি দেখছেন তিনি? ঘরের টেবিলটার দিকে ফিরতেই সেখানে রাখা পুতুলটা দেখতে পেলেন। কি মনে হতে সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন পুতুলটার কাছে। ঝট করে পুতুলটা হাতে তুলে নিয়ে ঘরের বাইরে যেখান থেকে বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ আসছিল সেদিকে পুতুলটা ছুঁড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় দেখলেন আশ্চর্যভাবে বাচ্চাটার কান্নার আওয়াজও থেমে গেল। একেবারে নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। একটু পরেই শোনা গেল একটা বাচ্চার খিলখিল হাসি। মনে হলো যেন পুতুলটার সঙ্গে খেলা করতে করতে হাসছে বাচ্চাটা। পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্নের মতো লাগছিল মৃত্যুঞ্জয়ের। সারা রাত ওই পেন্টিংটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোন ফাঁকে যে তার চোখ লেগে গিয়েছিল টেরও পেলেন না। পরদিন সকালে ওঠা মাত্র তার প্রথম নজর গেল আবারও ওই পেন্টিং এর উপরে। গত রাতের কথা ভেবে নিজেই হেসে উঠলেন মৃত্যুঞ্জয়। পেন্টিং এর ওই বাচ্চাটা তার হাতের পুতুল যেখানে যেমন ছিল সেখানে তেমনি রয়েছে। মানে কাল রাত্রিরে যা কিছু ঘটেছে পুরোটাই ছিল স্বপ্ন। অকারণে মিছিমিছি ভয় পাচ্ছিলাম আমি। সারাদিন অফিসে বিজনেসের নানা কাজ সামলে রাতে আবার বাংলোয় ফিরে খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার সময় তার নজর আবার গিয়ে পড়ল ওই পেন্টিংটার উপর। সকালে যেমন ছিল ঠিক তেমনটাই আছে, কোনো কিছুই মিসিং নেই পেন্টিং থেকে। মৃত্যুঞ্জয়ের তবু মনে হলো অদ্ভুত একটা আকর্ষণী শক্তি আছে পেন্টিংটার, অদ্ভুত একটা মোহ। ঘরে ঢুকলেই ওই পেন্টিংটার দিকে একবার না তাকিয়ে থাকা যায় না। ভাবতে ভাবতে সবে ঘুমটা লেগেছিল মৃত্যুঞ্জয়ের, হঠাৎই আবার সেই বাচ্চা মেয়েটির গলা, যেন হাসছে আর খেলছে পুতুলটার সঙ্গে। চোখ খুলতেই মৃত্যুঞ্জয়ের নজর গেল সোজা পেন্টিংটার উপর। সে বাচ্চা মেয়েটা, পুতুলটা, দুটোর তো পেন্টিংয়ে নেই। এমনিতে মৃত্যুঞ্জয় খুবই সাহসী, তবু এবার যেন সত্যি সত্যি একটা ভয় ছড়িয়ে গেল সারা শরীরে। হঠাৎ কি মনে হতে পেন্টিংটা উল্টো করে ঘরের দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে রেখে দিলেন মৃত্যুঞ্জয়। তারপর ঘরের দরজা সপাটে বন্ধ করে চুপচাপ শুতে চলে গেলেন বিছানায়। সকালে যখন অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল মৃত্যুঞ্জয়ের, ঘরের দরজা তখনও ভেতর থেকেই বন্ধ, আর দরজার পাশে চেয়ারে পুতুল হাতে নিয়ে বসে আছে একটা বাচ্চা মেয়ে। বাচ্চাটা একবার মৃত্যুঞ্জয়কে দেখছে আর একবার দেখছে পেন্টিংটাকে, একবার মৃত্যুঞ্জয়কে একবার পেন্টিংটাকে, একবার মৃত্যুঞ্জয়কে আবার পেন্টিংটাকে। প্রায় 1 মিনিট ধরে চলতে থাকলো এটাই। ওই একটা মিনিট যেন মৃত্যুঞ্জয়ের জীবনের দীর্ঘতম 1 মিনিট। মৃত্যুঞ্জয় উঠলেন, পেন্টিং এর মুখটা আবার ঘুরিয়ে দিলেন দেয়ালের দিক থেকে ঘরের দিকে। পেছনে ঘুরতে দেখলেন যে বাচ্চাটা এতক্ষণ পুতুল হাতে নিয়ে চেয়ারে বসেছিল, বাচ্চাটা সেখানে নেই।
আবার ঘুরে পেন্টিং এর দিকে তাকাতেই দেখলেন বাচ্চা আর পুতুল দুটোই আবার ফেরত চলে এসেছে ওই পেন্টিং এ, ঠিক আগের মতোই। মৃত্যুঞ্জয় আর একটা মিনিটও নষ্ট করলেন না। পার্টনার যে অকশন হাউস থেকে ওই পেন্টিংটা কিনেছিলেন ফোন করলেন সেখানে। অকশনে কেনা পেন্টিংটা ফেরত দেওয়ার কথা বলতেই সেখান থেকে একটাই জবাব এলো, সবে তো 2 দিন হলো, 15 দিন পরে ফোন করবেন। রিসিভারটা ক্রেডলে রাখলেন মৃত্যুঞ্জয়। এরপর সারাটা দিন ওই পেন্টিংটার ব্যাপারে খোঁজ খবর নিতেই চলে গেল তার, কিন্তু কোনো লাভ হলো না। কি মনে হতে গিরিশকে কয়েকদিনের ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিলেন মৃত্যুঞ্জয়। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে মৃত্যুঞ্জয় আবার গেলেন তার ঘরে। আজ আর ঘুমোলেন না তিনি, ঠায় বসে রইলেন বিছানায়। একটানা অনেকক্ষণ পেন্টিংটার দিকেই চেয়ে রইলেন। আস্তে আস্তে 2 চোখ জুড়ে নেমে এলো প্রবল ঘুম। কিছুক্ষণ পরে একটা আওয়াজে তার চোখ খুলল। অনেকগুলো লোকের গুঞ্জন শুনতে পেলেন ঘরের মধ্যেই, যেন কোনো বাজারের মধ্যে বসে রয়েছেন তিনি। মৃত্যুঞ্জয়ের নজর আবার গেল পেন্টিং এর উপরে। চমকে উঠলেন তিনি। সমস্ত আশ্চর্যের সীমা ছাড়িয়ে গেল। পুরো পেন্টিংটাই নেই। সম্পূর্ণ সাদা ধবধবে একটা ক্যানভাস ঝুলছে দেওয়ালে। না কোনো পুতুল, না কোনো বাচ্চা, না বারান্দার নিচে বসা কোনো বাজার, না কোনো মানুষজন। মৃত্যুঞ্জয় অবাক হয়ে ভাবলেন, গত 2 দিন তো শুধু ওই বাচ্চা মেয়েটাকে আর ওই পুতুলটাকে পেন্টিং থেকে গায়েব হতে দেখেছি, আর আজ তো পুরো পেন্টিংটাই ফাঁকা। সব কি হচ্ছে, কি হচ্ছে সব আমার সঙ্গে? এই অদ্ভুত সব আওয়াজগুলোই বা কিসের? কোথা থেকে আসছে আওয়াজগুলো? তড়িঘড়ি উঠে মৃত্যুঞ্জয় ঘরের বাইরে গেলেন। সেখানে অনেক লোক থাকা তো দূরের কথা, কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। সারা বাড়ি ঘুরেও কাউকেই দেখতে পেলেন না। কিন্তু আওয়াজগুলো জোরে জোরে আসছিল তার কানে। অনেক মানুষের গুঞ্জন। যেখানে তিনি দাঁড়িয়ে তার পাশেই যেন সবকিছু ঘটছে, কিন্তু তিনি কিছুই চোখে দেখতে পাচ্ছেন না। আবার ঘরে ফিরে এলেন মৃত্যুঞ্জয়। একটুও ভুল দেখেননি। পুরো পেন্টিং খালি। সাদা ধবধবে একটা ক্যানভাস এখনো ঝুলছে দেওয়ালে। যত সাহসী, যতই হিম্মতদার হোক না কেন, সবকিছুরই তো একটা সীমা আছে। শূন্য ক্যানভাসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অসম সাহসী বিজনেসম্যান মৃত্যুঞ্জয় সরকার অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন বেলা 12টা। সকালের প্রকট আলোয় মৃত্যুঞ্জয় দেখলেন পেন্টিং আবার ঠিক সেই আগের মতো অবস্থায় ফিরে এসেছে। সেই বাচ্চা মেয়েটি, সেই পুতুল, বারান্দার নিচে সেই ভিড়, বাজার, সবকিছুই সেই আগের মতোই উপস্থিত পেন্টিং জুড়ে। এত কিছু ঘটে যাওয়ার পর মৃত্যুঞ্জয় সেটাই করলেন যেটা ওই অবস্থায় অন্য যে কেউই করত। কোনো দিক বিচার না করে পরের ফ্লাইট ধরে সোজা চলে এলেন কলকাতায় তার অভিজাত ফ্ল্যাটে। কলকাতার এক বহুতল অ্যাপার্টমেন্টের 7ম ফ্লোরে তার ফ্ল্যাট। সেখানে পৌঁছে বেশ নিশ্চিন্ত হলেন মৃত্যুঞ্জয়। এখন আর ওই পেন্টিং নিয়ে কোনো চিন্তাই নেই তার। কয়েক হাজার মাইল দূরে তার বাংলোতে ফেলে এসেছেন সেই পেন্টিং, আর সেটা তাকে এখানে জ্বালাতন করতে পারবে না। সেদিন সন্ধ্যায় মৃত্যুঞ্জয় নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে বসে তার মেয়ের সঙ্গে খেলছিলেন। হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ এলো তার কানে, যেন তার অ্যাপার্টমেন্টের ঠিক নিচে রাস্তায় কিছু একটা হয়েছে। ব্যালকনি থেকে ঝুঁকে মৃত্যুঞ্জয় বাইরে তাকাতেই বুকটা ছাঁত করে উঠল তার। হৃদস্পন্দন প্রচন্ড দ্রুত হয়ে উঠল। দেখলেন নিচে রাস্তায় অনেকগুলো লোক দাঁড়িয়ে ভিড় করে আছে। মৃত্যুঞ্জয় লক্ষ্য করলেন তারা সবাই যেন তারই অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে আগুন আগুন করে চিৎকার করছে। মৃত্যুঞ্জয় ভালো করে তাকিয়ে দেখলেন তার অ্যাপার্টমেন্টে সত্যি সত্যি আগুন লেগেছে। লোকগুলো সেই জন্যই তাকে দেখে চেঁচাচ্ছিল, তাকে সাবধান করার জন্যে। কিছুক্ষণ পর প্রচন্ড ধোঁয়ায় মৃত্যুঞ্জয়ের ঘরের ফায়ার অ্যালার্মও বাজতে শুরু করলো। ধীরে ধীরে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। সঙ্গে সঙ্গে মেয়েকে কোলে নিয়ে দৌড়ে তার ফ্ল্যাটের বাইরে এসে কোনোভাবে নিচে পৌঁছতেই একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেললেন মৃত্যুঞ্জয়। কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে ওপরের দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন। যা দেখলেন নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না মৃত্যুঞ্জয়ের। বাইরে কোনো ভিড় নেই, তার বিল্ডিং এ কোনো আগুনও নেই। মৃত্যুঞ্জয় অবাক হয়ে
ওপরে তার ফ্ল্যাটের দিকে তাকাতেই এবার দেখলেন ব্যালকনি থেকে পেন্টিং এর সেই বাচ্চা মেয়েটা যেন নিচে ঝুঁকে তাকিয়ে আছে তার দিকে, তার হাতে সেই পুতুলটা। মেয়েটা ওপর থেকে পুতুলটা নিচে ছুঁড়ে দিল। পুতুলটা মৃত্যুঞ্জয়ের পায়ের কাছে এসে পড়তেই তিনি দেখলেন খুব বাজেভাবে পড়ে গেছে পুতুলটা। মৃত্যুঞ্জয় আবার ওপরে তাকালেন। বাচ্চাটা যেন ওপর থেকে একভাবে তাকে দেখে যাচ্ছে। আবার নিচে পড়ে থাকা সেই পোড়া পুতুলটার দিকে তাকাতেই যেন ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটা করুণ আওয়াজ তার কানে ভেসে এলো, যেন সে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে, বলছে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। মৃত্যুঞ্জয় সরকার পেইন্টিংটা কেনার সময় কখনো ভাবেননি এরকম একটা ঘটনা ঘটতে পারে। মুম্বাইয়ের সেই বাংলো থেকে তার কলকাতার ফ্ল্যাট অব্দিও যে পেইন্টিংটা তাকে তাড়া করে ফিরবে স্বপ্নেও ভাবেননি মৃত্যুঞ্জয়। পেইন্টিংটার কথা মনে মনে ভাবতেই শিউরে উঠলেন তিনি। আঁকা সেই বাচ্চা মেয়েটা আর তার হাতে ধরা পুতুলটা রাত হলেই পেইন্টিং থেকে জ্যান্ত হয়ে উঠত, আবার সকাল হলেই সব স্বাভাবিক হয়ে যেত। কিন্তু কেন কেন এমনটা হতো? মেয়েটা ঠিক কি বলতে চাইছিল তাকে? মুম্বাই থেকে কলকাতায় চলে এলেন তিনি, কিন্তু এখানেও পেইন্টিং এর সেই বাচ্চা মেয়েটা পৌঁছে গেল তার পিছু পিছু। কি চায় সে? পোড়া পুতুলটা তার দিকে ছুঁড়ে দিয়ে মেয়েটা তার কানের কাছে আমায় বাঁচাও, আমায় বাঁচাও ওই কথাগুলো বলে কি বোঝাতে চাইছে তাকে? মৃত্যুঞ্জয়ের কি মনে হলো, তড়ি ঘড়ি আবার ফ্লাইটের টিকিট বুক করে মুম্বাইয়ের বাংলোয় ফিরে গেলেন। গভীর রাত। মৃত্যুঞ্জয় তার বেডরুমের সব কটা আলো জ্বালিয়ে সেই সময়টার অপেক্ষা করছিলেন, কখন ওই মেয়েটি আবার আসবে। যেই একটু চোখ লাগলো তখনই আবার সেই চেনা পরিচিত আওয়াজে ঘুম ভাঙল তার। আবার সেই মানুষের গুঞ্জন, যেন কোনো বাজারের মধ্যে রয়েছেন তিনি। পুরো ঘর জুড়ে যেন একটা বাজার বসেছে, আর সেই বাজারের অসংখ্য মানুষের শোরগোল। সঙ্গে সঙ্গে ঘরের এক কোণায় বাচ্চা মেয়েটাকে দেখতে পেলেন মৃত্যুঞ্জয়। আপন মনে পুতুলটা নিয়ে খেলছে সে। মৃত্যুঞ্জয় এই সব ঘটনা এর আগেও দেখেছিলেন। দৌড়ে নিজের ঘরের বাইরে ছুটে গেলেন তিনি। তার মনে হলো সমস্ত কিছু ঘটছে তার চোখের সামনেই, কিন্তু কোনো কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। মানুষগুলো যেন তার চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। ঘুরে আবার তার ঘরে যেতেই দেওয়ালে ঝোলানো পেইন্টিং এর দিকে তাকালেন মৃত্যুঞ্জয়। সম্পূর্ণ খালি, একেবারে সাদা ধবধবে সেই ক্যানভাস। কিন্তু এবার আর মৃত্যুঞ্জয় চুপ করে দাঁড়িয়ে রইলেন না। একটা কাপড় নিয়ে পেইন্টিংটার উপরে জোরে জোরে ঘষতে শুরু করলেন। কোনো লাভ হলো না। পেইন্টিং এখনো ঠিক সেই রকমই ফাঁকা। আওয়াজগুলো একইভাবে হয়ে চলেছে তাকে ঘিরে। উত্তেজিত মৃত্যুঞ্জয় এদিক ওদিক তাকালেন। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো, আরে এতক্ষণ আমি এটা কেন করিনি? মুহূর্তে টেবিলে রাখা জলের জগটা তুললেন মৃত্যুঞ্জয়। পুরো জগের সব জল একবারে টেনে ছুঁড়ে দিলেন পেইন্টিং। জল পেইন্টিং এ লাগা মাত্র এমন একটা বিকট আওয়াজ হলো যেন গরম চাটুতে কেউ ঠান্ডা জল ঢেলে দিয়েছে। মুহূর্তে অন্য সব আওয়াজ বন্ধ। বাজারের সেই গুঞ্জন, বাচ্চা মেয়েটার কান্না, তার পুতুলের আওয়াজ, কোনো কিছুই আর শোনা গেল না ঘরে। পুরো ঘরটা মুহূর্তে ভরে গেল ধোঁয়ায়। ঘর জুড়ে পোড়া গন্ধ। এর মধ্যে নিঃশব্দে এসে কে যেন মৃত্যুঞ্জয়ের জামার তলাটা ধরে আস্তে করে টানল। মৃত্যুঞ্জয় ঘাড় ঘুরিয়ে নিচে তাকাতেই দেখলেন সেই বাচ্চা মেয়েটা হাতে পুতুল নিয়ে দাঁড়িয়ে তার সামনে। ফিসফিস করে একটাই কথা বলল সে। হাত বাড়িয়ে মেয়েটিকে ধরতে গেলেন মৃত্যুঞ্জয়। না, সেখানে কেউ নেই। আবার ফিরে তাকালেন পেইন্টিং এর দিকে। সে পেইন্টিং আবার ভরে গেছে আগের মতো। সেই বাচ্চা মেয়ে, সেই পুতুল, সেই বারান্দা, নিচের বাজার, রাস্তা, মানুষের ভিড় সব আবার ফিরে এসেছে পেইন্টিংয়ে। এই ঘটনার পর কেটে গেছে 6 মাস। ওই পেইন্টিংটা মৃত্যুঞ্জয় মুম্বাই থেকে তার কলকাতার ফ্ল্যাটে নিয়ে এসেছে। ওই জাতীয় কোনো ঘটনা আর ঘটেনি তার জীবনে। মাঝে পাটনার ওই অকশন হাউসে গিয়ে সে পেইন্টিংটার সম্বন্ধে যখন আরো খোঁজ খবর নিলেন মৃত্যুঞ্জয়, জানতে পারলেন এই পেইন্টিংটা কোনো চিত্রশিল্পীর কল্পনার আঁকা ছিল না, বরং তার চোখে দেখা, কানে শোনা
আর অনুভব করা একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই শিল্পী এটা এঁকেছিলেন। ছবির ওই দৃশ্যে তার চোখের সামনে ওপরের বারান্দায় আগুনের তাপে ছটফট করতে থাকা বাচ্চাটাকে বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করতে দেখেছিলেন শিল্পী। তার চোখের সামনে বাচ্চা মেয়েটা বারান্দায় দাঁড়িয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে চিৎকার করে যাচ্ছিল। হাতে ছিল ওর প্রিয় পুতুলটা, কিন্তু বাড়িটায় এমন ভয়ঙ্কর ভাবে আগুন লেগেছিল কেউ কিচ্ছু করতে পারল না। পেইন্টারের এই মর্মান্তিক কল্পনায় যেন কিছু পুরনো ক্ষতকে তাজা করে তুলেছিল আবার, যেটা আজ এত বছর পরে শেষ হলো মৃত্যুঞ্জয়ের হাত দিয়ে। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।